Salesforce, আমেরিকান ক্লাউড বেসড সফটওয়্যার কোম্পানিটি বর্তমানে বিশ্বের ১ নম্বর সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। বিশ্বের ৯০% কোম্পানি কাস্টমার ম্যানেজমেন্টের জন্য সেলসফোর্স ব্যবহার করে থাকে। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ১.৫ লক্ষেরও বেশি কাস্টমার রয়েছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর র্যাপিডলি গ্রো করতে থাকে কোম্পানিটি এবং সিআরএম এর জন্য কম্প্রিহেনসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আইনস্টাইন তারাই প্রথম লঞ্চ করে। ২০১৮ সালে ফরচুনের একটি সমীক্ষা অনুযায়ী বিশ্বে ১০০টি বেস্ট কোম্পানিজের মধ্যে সেলসফোর্স প্রথম স্থান অর্জন করেছিল। সেলসফোর্সের ইতিহাস নিয়ে বলতে গেলে প্রথমেই আসে মার্ক রাসেল বেনিয়ফের কথা। মার্কের জন্ম ১৯৬৪ সালে সান ফ্রান্সিসকোর এক জুইশ পরিবারে। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার ছিল ব্যাপক আকর্ষণ। মাত্র ১৬ বছর বয়সে তার তৈরি কিং আর্থার্স এয়ার, দি নাইটমেয়ার, এসকেপ ফ্রম ভালকনস আইল এবং ক্রিপ্ট অফ দি আনডেড গেমগুলো এপিক্স গেম কোম্পানি পাবলিশ করে এবং সেখান থেকে তিনি মাসে $১৫০০ করে রয়্যালটি পেতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মার্ক অ্যাপল কম্পিউটারের ম্যাকিনটশ ডিভিশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামার হিসেবে ইন্টার্নশিপ করার সুযোগ পান। সেখানে তিনি স্টিভ জবসের নির্দেশনা ও কর্মীদের সাথে তার আলোচনা খুব কাছ থেকে লক্ষ্য করার সুযোগ পান। পড়াশোনা শেষে তিনি প্রোগ্রামিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলেও প্রফেসরদের উপদেশে তিনি কাস্টমার ওরিয়েন্টেড ওয়ার্ক এক্সপেরিয়েন্সের জন্য কাস্টমার সার্ভিস রোল বিষয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে মার্ক ওরাকল কর্পোরেশনে জয়েন করেন। সেখানে তিনি সেলস, মার্কেটিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিভিশনে ১৩ বছর চাকরি করেন এবং মাত্র ২৬ বছর বয়সেই কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। ওরাকলে কর্মরত অবস্থায় মার্ক সিআরএম সিস্টেম নিয়ে আগ্রহ বোধ করতে শুরু করেন। সে সময় সিবল সিআরএম সিস্টেমস আইএনসি সিআরএম সফটওয়্যারের মার্কেট ডমিনেট করছিল। মার্ক দেখলেন যে সিবলের সফটওয়্যারগুলো কাস্টমাররা খুব দাম দিয়ে কিনলেও এর কমপ্লেক্স ইন্টারফেসের জন্য সফটওয়্যারটি এস্টাবলিশ ও রান করতে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে। মার্ক চিন্তা করলেন যদি এর চাইতে কম দামে ও সিম্পল ওয়েতে সিআরএম এর জন্য ওয়েবসাইট বেসড সফটওয়্যার এস্টাবলিশ করা যায়, যা দ্বারা ডাউনলোড বা আপডেটের ঝামেলা ছাড়াই যে কেউ যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে যদি তার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকে। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে তার আরও ৩জন পার্টনার পার্কার হ্যারিস, ডেভ মালেনহফ ও ফ্র্যাঙ্ক ডমিঙ্গেজকে সাথে নিয়ে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন সেলসফোর্স। তাদের ভিশন ছিল একটি বিশ্বমানের ইন্টারনেট কোম্পানি গড়ে তোলার, যা বিভিন্ন কোম্পানির সেলসফোর্সকে অটোমেশন সার্ভিস দিবে। ১৯৯৯ সালে তারা সেলসফোর্সের সিআরএম এর প্রথম ভার্সনটি নিয়ে কাজ করা শুরু করেন। সান ফ্রান্সিসকো টেলিগ্রাফ হিলের একটি ১ রুমের বাসা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিলেন। শুরু থেকেই সেলসফোর্স তাদের স্টার্টআপটিতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন তা হলো ফাস্ট, সিম্পল, রাইট দ্য ফার্স্ট টাইম অ্যান্ড নো ফ্লাফ। প্রথম বছর শেষে কোম্পানিটির মোট কর্মী সংখ্যা দাঁড়ায় ৪০ জন এবং তারা রিংকন সেন্টারে ৮,০০০ স্কোয়ার ফুটের একটি অফিস নিতে সক্ষম হয়। ২০০০ সালে অন্যান্য টেক কোম্পানির মতো সেলসফোর্সকে .com বাবল ক্র্যাশের ফলে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কোম্পানিটির ওয়ার্কফোর্স ২০% কমে যায়। সে বছর ফেব্রুয়ারি ৭ তারিখে সান ফ্রান্সিসকোর রিজেন্সি থিয়েটারে ১৫০০ জন অ্যাটেন্ডি এবং B52 এর কনসার্ট সহ দি এন্ড অফ সফটওয়্যার নামে একটি ইভেন্টে Salesforce.com হিসেবে কোম্পানিটি লঞ্চ করা হয়। সে বছরের মার্চে সিবল সিস্টেমস কনফারেন্সের বাইরে দি এন্ড অফ সফটওয়্যার ট্যাগলাইন সহ অ্যান্টি সফটওয়্যার মেসেজ সাইন নিয়ে মক প্রোটেস্ট করা নিয়ে ব্লুমবার্গের এক প্রেস কভারেজে কোম্পানিটিকে ব্যাপক পাবলিসিটি এনে দেওয়ার পাশাপাশি পিআর উইক অ্যাওয়ার্ডস 2001ও জিতে নেয় সেলসফোর্স। কিন্তু তখনই তাদের সামনে নতুন কম্পিটিটর হয়ে আসে ওরাকল। মার্ক মনে করে তাদের বোর্ড মেম্বার এলিসন তাদের আইডিয়া চুরি করে ওরাকলের সাথে কাজ করছে, আর তাই তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। কোম্পানিটির এমন পরিস্থিতিতে মাইক্রোসফট কোম্পানিটিকে কিনে নেওয়ার জন্য $৭৫ মিলিয়ন অফার করলেও মার্ক তাতে রাজি হয়নি। একই বছরের নভেম্বরে রিংকন সেন্টার থেকে তাদের বেসটি সরিয়ে আরও বড় পরিসরে ওয়ান মার্কেট স্ট্রিটে নিয়ে যাওয়া হয়। ২০০০ সালের শেষে তাদের রেভিনিউ দাঁড়ায় $৫.৪ মিলিয়ন এবং সেটাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। ২০০১ সালের এপ্রিল মাসে সেলসফোর্স ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেসে তাদের ব্যবসার পরিধি প্রসারিত করতে টোকিও এবং ডাবলিনে নিজেদের অফিস প্রতিষ্ঠা করে। ততদিনে তাদের কাস্টমার সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যায় এবং অল্প সময়ে কোম্পানিটি ফার্স্টেস্ট গ্রোয়িং সিআরএম কোম্পানি হয়ে ওঠে। সে বছরের নভেম্বরে বেনিয়ফ কোম্পানিটির সিইও ও চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০০১ সালের ফিস্ক্যাল ইয়ার শেষে কোম্পানিটির রেভিনিউ আগের বছর থেকে ৩১৫% বেড়ে দাঁড়ায় $২২.৪ মিলিয়ন। ২০০২ সাল শেষে কোম্পানিটি ১৬০টি দেশে নিজেদের কার্যক্রম বিস্তার করে। সে বছর কোম্পানিটির রেভিনিউ ১২৮% বেড়ে দাঁড়ায় $৫১ মিলিয়ন। ২০০৩ সালে সান ফ্রান্সিসকোর ওয়েস্ট ইন সেন্ট ফ্রান্সিস হোটেলে তাদের প্রথম ডিমফোর্স ইভেন্টটি অর্গানাইজ করা হয়। ইভেন্টটিতে তাদের প্রথম অন ডিমান্ড অ্যাপ্লিকেশন সার্ভিস অ্যাসফোর্স 2.0 লঞ্চ করা হয়।
ততদিনে কোম্পানিটির কর্মী সংখ্যা দাঁড়ায় 400 জনে। সে বছরই অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, স্পেন এবং ইউকেতে কোম্পানিটির নতুন অফিস খোলার মাধ্যমে তাদের গ্লোবাল প্রেজেন্স জানান দেয়। 2003 সালে কোম্পানিটি $100 মিলিয়ন রেভিনিউ জেনারেশনের মাইলফলক অতিক্রম করে। কোম্পানিটির এমন উত্তরোত্তর সাফল্যে 2004 সালের 23 জুন সেলসফোর্স সফলভাবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে $110 মিলিয়ন রেজ করতে সক্ষম হয়। সে বছর কোম্পানিটির রেভিনিউ দাঁড়ায় $176 মিলিয়ন আর কর্মী সংখ্যা দাঁড়ায় 767 জন। এছাড়া বিশ্বজুড়ে সেলসফোর্সের কাস্টমার সংখ্যা ছিল প্রায় 14,000 এবং প্রায় 8,000 জন ডেভেলপার ও 1,500 জন ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর্স তাদের অ্যাপ তৈরি করার কাজে সেলসফোর্স টেকনোলজিস ব্যবহার করছিল। 2005 সালের সেপ্টেম্বরে সেলসফোর্স অ্যাপ এক্সচেঞ্জ সার্ভিস চালু করে। অ্যাপ এক্সচেঞ্জে থার্ড পার্টি ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করতে পারে এবং সেলসফোর্সের কাস্টমারদের জন্য সেগুলো ওপেন রাখা হয়েছিল। বছর শেষে দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড তাদের কাস্টমার সংখ্যা দাঁড়ায় 20,500 জন এবং প্রায় 4 লক্ষ ইউনিক ইউজার পেয়ে যায় কোম্পানিটি। 2006 সালে ওয়্যারলেস টেকনোলজি স্টার্টআপ সেন্ডিয়া অ্যাকোয়ার করে নেওয়ার পর নিজস্ব মোবাইল অ্যাপ এক্সচেঞ্জ মোবাইলের মাধ্যমে সেলসফোর্স মোবাইলের যাত্রা শুরু হয়। 250 জন ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর্স থেকে 575টি অ্যাপ নিয়ে সেলসফোর্সের অ্যাপ এক্সচেঞ্জ ইকোসিস্টেমটি গ্রো করতে থাকে। এছাড়া ততদিনে পুরো বিশ্বে সেলসফোর্সের কাস্টমারের সংখ্যা দাঁড়ায় 29,800 এবং কোম্পানিটির রেভিনিউ দাঁড়ায় $497 মিলিয়ন। 2007 সালে কাস্টমারদের আইডিয়া শেয়ারের জন্য আইডিয়া এক্সচেঞ্জ নামে নতুন একটি কমিউনিটি লঞ্চ করে সেলসফোর্স। সে বছর তাদের ড্রিম ফোর্স ইভেন্টে force.com টেকনোলজি প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয়। প্ল্যাটফর্মটির মাধ্যমে ডেভেলপাররা ইউজারদের ডিমান্ড অনুযায়ী যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। সে বছর প্রতিষ্ঠানটির ইউজার সংখ্যা বেড়ে দাঁড়ায় 1.1 মিলিয়ন এবং কাস্টমারের সংখ্যা দাঁড়ায় 41,000। 2008 সালে ক্লাউড কম্পিউটিং কোম্পানি হিসেবে সেলসফোর্স বছরে $1 বিলিয়ন আয় করা প্রথম কোম্পানি হয়ে যায় এবং ফোর্বস কোম্পানিটিকে বিশ্বের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি কোম্পানির স্বীকৃতি দেয়। 2009 সালে সার্ভিস ক্লাউড লঞ্চ করার মাধ্যমে কাস্টমার সার্ভিস ও সাপোর্ট অটোমেশন ফিচার নিয়ে আসে কোম্পানিটি। এদিকে 2010 সালের ডিসেম্বর মাসে পরবর্তী জেনারেশনের অ্যাপ ডেভেলপারদের সাপোর্ট দিতে সেলসফোর্স অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস প্রতিষ্ঠান হিরোকোকে $212 মিলিয়ন বিনিময়ে অ্যাকোয়ার করে নেয়। এছাড়া 2011 সালে এন্টারপ্রাইজগুলোর জন্য সোশ্যাল কোলাবোরেশন সার্ভিস হিসেবে কোম্পানিটি চ্যাটার লঞ্চ করে এবং প্রথম বছরেই প্রায় 80,000-এর বেশি কাস্টমার চ্যাটার অ্যাডপ্ট করে নেয়। এছাড়া সে বছরই প্রতিষ্ঠানটি $326 মিলিয়ন বিনিময়ে সোশ্যাল মিডিয়া মনিটরিং প্রতিষ্ঠান রেডিয়ান 6 অ্যাকোয়ার করে নেয়। 2012 সালে সেলসফোর্সের কাস্টমার সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে যায় এবং সে বছরই প্রতিষ্ঠানটি $3 বিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির অফিসের সংখ্যা দাঁড়ায় 22টি এবং সেখানে প্রায় 10,000 কর্মী কাজ করছিল। এছাড়াও সে বছরই সেলসফোর্স মার্কেটিং ক্লাউড লঞ্চ করা হয় এবং গার্টনারের র্যাঙ্কে সেলসফোর্স বিশ্বের 1 নম্বর সিআরএম হিসেবে জায়গা করে নেয়। 2013 সালে সেলসফোর্সের মার্কেটিং ক্লাউডের সক্ষমতা বাড়াতে মার্কেটিং অটোমেশন কোম্পানি এক্সাক্ট টার্গেটকে অ্যাকোয়ার করে নেয়। $2.5 বিলিয়ন বিনিময়ে করা এই অ্যাকুইজিশন ছিল তখন পর্যন্ত সেলসফোর্সের সবচেয়ে বড় অ্যাকুইজিশন। এছাড়াও সে বছর সেলসফোর্সের অ্যাপ এক্সচেঞ্জে হোস্টেড অ্যাপের সংখ্যা 2000 ছাড়িয়ে যায়। 2014 সালে কোম্পানিটি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপের জন্য ট্রেইল হেড লঞ্চ করে। ততদিনে কোম্পানিটির রেজিস্টার্ড ডেভেলপারের সংখ্যা দাঁড়ায় 1.5 মিলিয়ন। সে বছরই সেলসফোর্স বিশ্বের প্রথম এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি হিসেবে সবার আগে $5 বিলিয়ন রেভিনিউতে রিচ করে। ততদিনে প্রতিষ্ঠানটির কাস্টমার সংখ্যা গিয়ে দাঁড়ায় 1,50,000 ও বিশ্বব্যাপী কর্মী সংখ্যা গিয়ে দাঁড়ায় 16,000। এছাড়াও সে বছরই লন্ডনে সেলসফোর্স টাওয়ার প্রতিষ্ঠা করা হয়। 2015 সালে সেলসফোর্স ফরচুন 500-এ প্রবেশ করে। এদিকে 2016 সালে সেলসফোর্স প্রথমবারের মতো ইকুয়াল পে অ্যাসেসমেন্ট করে, যার ফলে মোট স্যালারি অ্যাডজাস্টমেন্টস দাঁড়ায় $3 মিলিয়ন। একই বছর তারা নিউ ইয়র্কে সেলসফোর্স টাওয়ার প্রতিষ্ঠা করে। কোম্পানিটি তাদের কাস্টমার সাকসেস প্ল্যাটফর্মটিকে রিটেল ইন্ডাস্ট্রিতে এক্সপ্যান্ড করার জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ডিমান্ড ওয়ার্কে $2.8 বিলিয়ন বিনিময়ে অ্যাকোয়ার করে এবং কমার্স ক্লাউড ইন্ট্রোডিউস করে। এদিকে 2017 সালে প্রতিষ্ঠানটি প্রোডাক্টিভিটি সফটওয়্যার কোম্পানি কুইপকে $750 মিলিয়ন বিনিময়ে অ্যাকোয়ার করে নেয়। 2017 সালে সিআরএম এর জন্য প্রথম কম্প্রিহেন্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আইনস্টাইন লঞ্চ করে সেলসফোর্স। এছাড়া সে বছরই সেলসফোর্স নেট জিরো গ্রিনহাউস গ্যাস এমিশনস অ্যাচিভ করে এবং কার্বন নিউট্রাল ক্লাউড ডেলিভার করতে সক্ষম হয়। একই বছর মাই সেলসফোর্স লঞ্চ করা হয়, যার মাধ্যমে পয়েন্ট অ্যান্ড ক্লিক টুলস ব্যবহার করে হাইলি কাস্টমাইজেবল মোবাইল অ্যাপস তৈরি করার সুবিধা পাওয়া যাচ্ছিল। 2017 সালে কোম্পানিটির রেভিনিউ $10 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং বিশ্বব্যাপী তাদের কর্মী সংখ্যা দাঁড়ায় 29,000। এসব সাফল্যের ধারাবাহিকতায় 2018 সালে তারা সান ফ্রান্সিসকোতে দ্য সেলসফোর্স টাওয়ার প্রতিষ্ঠা করে। সে বছর ক্লিক বেসড ইউজার ইন্টারফেসের মাধ্যমে নির্বিঘ্নে কাস্টমারদের ডেটা ক্লাউড সিম ম্যানেজ করার জন্য সেলসফোর্স কাস্টমার 360 লঞ্চ করা হয়। একই বছর আইনস্টাইনে ভয়েস ফিচার অ্যাড করার মাধ্যমে সেলসফোর্সের সাথে সরাসরি কথা বলার সুবিধা অ্যাড করা হয়।
এর পাশাপাশি সেলসফোর্সের ইন্টিগ্রেশন সক্ষমতা বাড়াতে $6.5 বিলিয়ন বিনিময়ে মিউলসফট অ্যাকোয়ার করে নেয়। 2018 সালে সেলসফোর্স ফরচুনের দি 100 বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক ফর এ লিস্টে প্রথম স্থান দখল করে নিতে সক্ষম হয়। সে বছর সেলসফোর্স $13.3 বিলিয়ন রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছিল। 2019 সালে সেলসফোর্স ডাব্লিউকে $15.7 বিলিয়ন বিনিময়ে অ্যাকোয়ার করে কাস্টমারদের ডিজিটাল ট্রান্সফরমেশনসকে আরও সমৃদ্ধ করার জন্য বিশ্বের 1 নম্বর সিআরএম প্ল্যাটফর্মের সাথে বিশ্বের 1 নম্বর অ্যানালিটিক্স প্ল্যাটফর্মকে মার্জ করে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে সেলসফোর্স ইন্স্যুরেন্স, মিডিয়া ও এন্টারটেইনমেন্ট এবং কমিউনিকেশন বিজনেসগুলোকে সিআরএম সফটওয়্যার সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান ভেলোসিটিকে $1.33 বিলিয়ন বিনিময়ে কিনে নেয়। সারা বিশ্ব যখন কোভিড-19 মহামারী কবলে আটক, তখন কোম্পানিটি তাদের প্রোডাক্ট ও রিসোর্স একত্রিত করে সেলসফোর্স কমিউনিটিকে সাহায্য করা শুরু করে। এর পাশাপাশি কর্মক্ষেত্রের নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সেলসফোর্স ওয়ার্ক.com লঞ্চ করে। এছাড়াও মহামারী চলাকালীন সময়ে প্রাইভেট এবং পাবলিক সেক্টরগুলোর কাজের সক্ষমতা বাড়াতে বেশ কিছু সমসাময়িক ফিচার যুক্ত করে। সে বছরেরই 31 আগস্ট কোম্পানিটি ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে লিস্টেড হওয়ার পাশাপাশি অন্যান্য কম্পিটিটরদের পেছনে ফেলে টানা 8 বছর ধরে বিশ্বের শীর্ষ সিআরএম কোম্পানির পজিশন ধরে রাখে। 2020 সালের ডিসেম্বর মাসে $27.7 বিলিয়ন বিনিময়ে প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন কমিউনিকেশন ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম স্ল্যাক অ্যাকোয়ার করে নেয়, যা কোম্পানিটির ইতিহাসের এযাবৎকালের সবচেয়ে বড় অ্যাকুইজিশন। 2020 সাল নাগাদ সেলসফোর্স বিশ্বব্যাপী 27টি দেশে নিজেদের কার্যক্রম সরাসরি পরিচালনা করছিল এবং স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে কোম্পানিটির মোট কর্মী সংখ্যা প্রায় 49,000। সে বছর কোম্পানিটির মোট রেভিনিউর পরিমাণ ছিল $26 বিলিয়ন। সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি সেলসফোর্স তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির প্রতিও যথেষ্ট সচেতন ছিল। 2020 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির 2 দশকের বেশি পরিচালনাকালীন সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতে সেলসফোর্স $330 মিলিয়ন অনুদান দিয়েছিল। এছাড়াও সেলসফোর্সের এমপ্লয়িরা তাদের সময়ের 5 মিলিয়ন ঘন্টারও বেশি সময় ভলান্টারি কাজের জন্য ডেডিকেট করেছে। এর পাশাপাশি সেলসফোর্স এখন পর্যন্ত বিশ্বব্যাপী 46,000 নন প্রফিট এবং বেসরকারি অর্গানাইজেশনকে সেলসফোর্সের প্ল্যাটফর্ম ফ্রিতে অথবা ডিসকাউন্টে ব্যবহার করার সুযোগ দিয়েছে। সেলসফোর্স প্রতি বছরই নতুন নতুন বিজনেস ভার্টিক্যালকে তাদের সিআরএম প্ল্যাটফর্মটিতে ইন্টিগ্রেট করছে। বিশ্বের 1 নম্বর সিআরএম প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও সেলসফোর্সের সামনে রয়েছে আরও নতুন নতুন বিজনেস ভার্টিক্যালকে নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আসার সুযোগ। তাছাড়া গ্লোবাল প্যান্ডেমিকের পর ওয়ার্ক ফ্রম হোম ট্রেন্ডটির ঊর্ধ্বগতির কারণে বেটার কমিউনিকেশন কোলাবোরেশন টুলসেরও জনপ্রিয়তা বাড়বে। পাশাপাশি বাড়বে ক্লাউডের উপর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নির্ভরশীলতা। সবকিছু মিলিয়ে সেলসফোর্সের সামনে গ্রোথের প্রচুর সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতিতে সিইও মার্ক বেনিয়ফ 2026 সালের মধ্যে সেলসফোর্সের $50 বিলিয়ন রেভিনিউ জেনারেশনের টার্গেটের কথা উল্লেখ করেছেন। তবে এত সব সম্ভাবনার মধ্যে সেলসফোর্সের সামনে রয়েছে মাইক্রোসফট ও ওরাকলের মতো জায়ান্টের কম্পিটিশন। এখন দেখার বিষয় সেলসফোর্স কি পারবে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখে তাদের বিজনেস ডেভেলপ করে যেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।